হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি, আমার বেবিও ভালো আছে। আজকে অনেক দিন থেকে তোমাদেরকে বলছি আইভিএফ বা টেস্ট টিউবের সম্বন্ধে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব বা কিছু আলোচনা করব। তো সেটা হয়ে ওঠেনি এতদিন, কারণ বাচ্চা নিয়ে জানো সবাই যে যারা মা হয়েছো সত্য বাচ্চা নিয়ে কতটা ঝামেলা পোয়াতে হয় মায়েদের। তো যাই হোক, তো বাচ্চারা দুষ্টামি করবে, এটা নর্মাল জিনিস। তো সেই জন্য একটু ব্যস্ত, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি একটু ফ্রি হয়েছি, আমার বেবি ঘুমোচ্ছে, তো তার ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। আইভিএফ বা টেস্ট টিউব, যেটা আইভিএফ সেটাই টেস্ট টিউব। আর যারা এই সম্বন্ধে জানো, তারা যদি আমার কোনো ভুল থাকে বা কোনো মিস্টেক করে যায় তারা আমাকে অবশ্যই ধরিয়ে দিও, আর যারা জানো না তারা অবশ্যই জেনে নিও। যাদের ফার্স্ট বলি, যাদের ধারণা এখনও আছে যে আইভিএফ বা টেস্ট টিউব বেবি নিলে সেটা আমাদের নিজেদের বেবি নয়, এই ধারণাটা প্রথমেই বলি খুবই বাজে একটা ধারণা এবং খুব ভুল ধারণা। এটা মোটেও সত্যি নয়। আইভিএফ বা টেস্ট টিউবটা নিজেদেরই বাচ্চা, নিজের হাজব্যান্ড ওয়াইফ নিজেদেরই হয়। মানে তফাৎটা এটা যে যেটা নর্মালি আমরা ধারণ করতে পারি ওটা নর্মালি নয়, কৃত্রিমভাবে বাইরে তৈরি হয়। কিন্তু আপনার হাজব্যান্ডের স্পাম আর হচ্ছে আর মেয়েদের হচ্ছে যেটা ডিম্বাণু আমরা বলি, সেটাকে নিয়েই বাইরে ওরা ফার্টিলাইজ করে ডক্টররা, করে ওই বেবিটা কৃত্রিমভাবে তৈরি হয়, যেটা পরবর্তীকালে মেয়েদের ওভারিতে পুশ করা হয়। তো ওইটা নিজেদেরই বাচ্চা, নিজের হাজব্যান্ডেরই বাচ্চা, বাইরের কারোরই নয়। ওইটা আমি ক্লিয়ার করে দিলাম, যেটা এখনও অনেকের মধ্যেই ধারণা আছে। তো এই জিনিসটা খুবই বাজে জিনিস। তো যারা আইভিএফ নিতে চাইছেন বা নিতে ভয় পাচ্ছেন তাদেরকে বলি আইভিএফ নিতে ভয় পাওয়াটা স্বাভাবিক। মানে আইভিএফ কথাটা শুনলেই একটা আইভিএফ বেবি একটা মানে অন্যরকম একটা ফিলিং হয়, অন্যরকম একটা টেনশন হয়। তো আইভিএফ বেবি যারা নেওয়ার চেষ্টা করছেন বা হচ্ছে ভাবছেন যে নেব, আবার পিছিয়ে যাচ্ছেন, তাদেরকে বলি যে আপনারা যদি আর্থিক দিক দিয়ে সমর্থন মানে আর্থিক দিক দিয়ে সক্ষম হন, মানে ঠিকঠাক একবারে আর্থিক পজিশন আপনাদের ঠিকঠাক থাকে, বাড়ির সাপোর্ট থাকে, তো আপনারা আইভিএফ অবশ্যই ট্রাই করতে পারেন। যারা আইভিএফ বেবি নিতে চাইছেন তাদের ফার্স্ট মায়েদেরকে বলছি, ফার্স্ট হচ্ছে আপনাদের মেন্টালি যেটা একবারে স্ট্রেস নেওয়া যাবে না। সে আইভিএফ শুরুর অনেক পদ্ধতি আছে, মানে অনেক স্টেপ আছে। আইভিএফের ফার্স্ট স্টেপ থেকেই, যখন থেকে আপনার ইঞ্জেকশন পুশ করবে তখন থেকেই আপনার স্ট্রেস নেওয়া যাবে না। ফ্রি থাকতে হবে, নিজেকে মেন্টালি একবারে প্রিপেয়ার নিতে হবে। তো হাসি খুশি যত থাকবেন, স্ট্রেস মুক্ত যত হবেন, তত বাচ্চা ধারণ ক্ষমতা সুন্দর হবে। আর আর্থিক দিক থেকে যেটা বলছি, একটু কস্টলি হয়। প্রায় ধরুন আইভিএফের খরচ ডক্টররা বলে 2 লাখ, কারো কেউ বলে 1.5 লাখ। তো খরচ হতে হতে আমার মনে হয় এটা 3-4 লাখে থেকে যায়। তো নিজের ইঞ্জেকশন যেটা 9 মাস পর্যন্ত যেটা চলে আইভিএফের, যদি সাকসেস হয়ে যায় তারপরে, তো সেই খরচটা তো ডক্টররা ধরে না, সেইটা ধরেও আমি বলছি প্রায় 3-4 লাখের কাছাকাছি থেকে যাবে আপনাদের। তো সেইটা যদি আপনারা বহন করতে পারেন তো খুবই ভালো। তো আইভিএফ নর্মালি ঠিকঠাক। এবারে যেটা বলছি যে আইভিএফ যে পদ্ধতিটা, আইভিএফের পদ্ধতি অনেক ডক্টর অনেক রকমের করে, বিভিন্ন ডক্টর। আমি যে ডক্টরের কাছ থেকে সাজেশন নিয়েছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজের ডক্টর উনি, তো ওনার নাম হচ্ছে দীপঙ্কর মণ্ডল। খুবই ভালো ডক্টর এবং মেদিনীপুরের মধ্যে ফেমাস ডক্টর। তো ওনার কাছে প্রচুর জন আইভিএফের সাকসেস হয়েছে, ইনক্লুডেড আমি।
তো আইভিএফের হচ্ছে যে ওখানে কস্ট যেটা খরচ সেটা হচ্ছে 3 লাখের কাছাকাছি, 3-4 লাখের কাছাকাছি থেকে যায়। আর হচ্ছে ডক্টরের ফার্স্ট ইঞ্জেকশন যখন আপনার শুরু হবে, যে ডিমগুলো তৈরি করার জন্য আপনার যখন ডিমটা নেবে, ডিম তৈরি করার জন্য আপনাকে ইঞ্জেকশন দেবে। সেই ইঞ্জেকশন নেওয়ার সময় আপনার হচ্ছে সমস্যা হতেই পারে, মানে খাওয়ার ইচ্ছা থাকবে না, গা বমি করবে ওগুলো নর্মালি ওগুলো ইঞ্জেকশনের ফলে। আর মাথা যন্ত্রণা হবে, ভাল লাগবে না। আমাকে তো ডিউটিও করতে হতো তার সঙ্গে। তো সেই রকম যদি কোনো প্রবলেম হয় বা আদার্স কোনো আপনাদের প্রবলেম থাকে, সেটা আপনারা ডক্টরের সাথে অবশ্যই শেয়ার করে নিতে পারেন। আপনার যদি থাইরয়েড থাকে, আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে, আপনার যদি আদার্স কোনো অ্যালার্জি থাকে বা আদার্স কোনো সমস্যা আছে শরীরে, তো আপনি সেটা ডক্টরের সাথে ক্লিয়ার করে সেইভাবে ডক্টরেরা ইঞ্জেকশন বা মেডিসিন দেয়। আচ্ছা, ইঞ্জেকশন শুরু হওয়ার পর ওইটা ডিম্বাণু যখন কালেক্ট হয়ে যায়, ডিম্বাণু যেদিন আপনার কালেক্ট হবে একটা ডেট দিয়ে দেয় ওরা, সেই দিনই আপনাদের নিজেদের হাজব্যান্ডের স্পামও কালেক্ট হয় একসাথে। পরে ওই দিন কালেক্ট হয়ে যাওয়ার পর আপনাকে তো অজ্ঞান করবে, যেটা অজ্ঞান করে আপনার ডিমটা বের করবে, যেহেতু ভিতর থেকে খুবই পেনফুল হয়, ভিতর থেকে ডিমটা বের করছে। তো মেয়েদের একটু সহ্য করতে হয় সব জিনিসে, একটা মা হওয়ার জন্য কষ্ট তো করতেই হবে। তো ডিমটা বের করে নেওয়া, যেদিন বের করবে সেদিনই স্পাম কালেক্ট হবে হাজব্যান্ডের। একসঙ্গে দুটো ম্যাচ করবে, দুটো মেশাবে, তারপরে একটা ডিম তৈরি হবে, একটা বেবির ফার্স্ট লিস্ট তৈরি হবে। তো ডক্টরের সাজেশন অনুযায়ী ওটা 3 দিনও কেউ করে রাখে, কেউ 5 দিনও করে রাখে, কেউ 6 দিনও করে রাখে। তো আপনারা ডক্টরের সাথে কথা বলে নেবেন যে আপনারা কদিনের করতে চান। ডক্টররা যদি বলে 5 দিনে 5 দিনে, 6 দিন 6 দিন, আমার মনে হয় 6 দিনেরটা বেস্ট। কেন, ওই ডিমটা দেখা যায় কতদিন বাড়ছে, মানে আপনার পেটে বাচ্চাটা সেফলি মানে থাকতে পারবে কি না, না তার আগেই নষ্ট হয়ে যাবে, এটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট ম্যাটার। তো 6 দিন পর্যন্ত যে ডিমটা আপনার থেকে যাচ্ছে, তার মানে ভাববেন যে আপনার বেবিটাও আপনার পেটে ঠিকঠাকভাবে ধারণ করে নেবে। ওই 6 দিন হয়ে যাওয়ার পর একটা ডেট দেবে, পুশ করার দিন আপনার পিরিয়ডসটা বন্ধ করবে একটা মেডিসিন বা ইঞ্জেকশন যাই হোক দিয়ে। তো করার পরে একটা ওই ডিমটা যেটা ওরা রেডি করেছে, মানে বাচ্চাটা যেটা রেডি করেছে বাইরে ফ্রিজিংয়ের মাধ্যমে, সেটা আপনার শরীরে পুশ করবে। সেটা পুশ করার দিন আপনাকে বলে দেবে, ওই দিন আপনার পুশ হবে। ওই দিন থেকে 15 দিন পর্যন্ত ডক্টররা রেস্ট নিতে বলে, পুরো বেড রেস্ট নিতে পারে। এমনকি অনেক ডক্টর বলে আপনারা বেড রেস্ট নেবেন, পেচ্ছাপ করতে বাথরুমে যেতে পারেন, পায়খানা করতে বাথরুমে যেতে পারেন। আমার নিজস্ব যেটা মতামত সেটা হচ্ছে, আমি নিজে এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি, পেচ্ছাপ যদি খুব বাথরুম মানে পায়খানা যদি পায়, অবশ্যই কোমোড ইউজ করা উচিত, কোমোটেই। আর যাদের কোমোট নেই তাদের কাটা যে এখন চেয়ারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা অবশ্যই দরকার। আর পেচ্ছাপ যদি পায়, আমার মনে হয় 15 দিন বেড পেন নেওয়া উচিত। হাজব্যান্ডকে বা বাড়ির যদি মা তা থাকে তাকে বলবেন বেড পেন দিতে, তাতে অনেকটা সাকসেস রেট বেশি হয় আইভিএফের। তারপরে 15 দিন কেটে গেলে যদি সাকসেস রেট, একটা ব্লাড টেস্ট হয়, ব্লাড টেস্টের মাধ্যমে যদি সেটা পজিটিভ আসে তো সেটা খুবই আনন্দের বিষয়। আর যদি নেগেটিভ আসে সেটা তো বাদই দিন। যদি পজিটিভ আসে, আমি সেক্ষেত্রেই বলছি, তো পজিটিভ এলে ইঞ্জেকশনপত্র ওষুধপত্র আরও বেড়ে যায়। তো আর হচ্ছে ডক্টরটা বলে আপনারা নর্মালি সব কিছুই করতে পারবেন, কিন্তু আমার সাজেশন অনুযায়ী যদি কেউ সাকসেস রেট চান, তো মানে বাচ্চাটা অনেক সময় হয় আইভিএফের কি 15 দিনের পর ব্লাড টেস্ট করে অনেকের পজিটিভ হয়েছে, কিন্তু কিছু কাজকর্ম করছে টুকটাক, তার জন্য নষ্টও হয়ে যেতে পারে। তো আমার সাজেশন, একবারে টোটালি কোনো কাজকর্ম করা যাবে না, আপনি যতটা পারবেন বেড রেস্ট ইউজ করুন। হ্যাঁ, এবারে আপনি পায়খানা পেচ্ছাপটা কোমোট ইউজ করতে পারেন, পেচ্ছাপও কোমোটে করতে হবে, পায়খানাও কোমোটে করতে হবে, নাহলে পেচ্ছাপে করার সময় দাঁড়িয়ে করতে হবে, বসে কোনো কাজই করা যাবে না। আর হচ্ছে কাজকর্ম, আমি তো বলবো একবারেই না,
কোনো কাজকর্ম না, সিঁড়ি ভাঙা না, কোনো কিছুই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারেন, অবশ্যই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটাও একটা চাপ পড়ছে আপনার পেটে, কোমরে চাপ পড়ছে। খাবারের গন্ধ বা যে ঝাঁঝগুলো আপনার নাকে যাচ্ছে সেই জন্য কাশিও হতে পারে, যার জন্য আপনার পেটে রাখবে। তো এমন কোনো রিস্ক নেব না যেটা আমার সমস্যা হতে পারে বেবির। যারা মেন্টালি প্রিপেয়ার হয়েছেন যে বেবি নেব এবং আইভিএফের ইসেই নেব, এতগুলো টাকা খরচ করছি, আমার পজিটিভ হয়ে গেছে, আমি তাতে কেন অকারণে আমি সেটাকে নষ্ট করব? তার জন্য আমাকে যতটা রেস্ট নেওয়া দরকার, যতটা সম্ভব রেস্ট নেওয়া দরকার ততটাই রেস্ট নেবেন। সেটা 8 মাস হতে পারে, 9 মাসও হতে পারে, 7 মাস হতে পারে। তবে আমি একটা কথা বলবো, 5 মাস পর্যন্ত হাই রিস্ক থাকে, সেটা সবাই জানেন। 5 মাসের পর থেকে হাই রিস্কটা অনেকটা কমে যায়। তো 5 মাস পর্যন্ত আপনারা টোটালি কোনো কাজ করবেন না, কোনো রকম কাজ করবেন না, সিঁড়ি ভাঙবেন না, বেড রেস্ট আর পায়খানা পেচ্ছাপ কোমরে করবেন। তো দাঁড়িয়ে আর স্নান করার সময়ও ঝুঁকবেন না, ঝুঁকে কোনো কাজ করবেন না। স্নান করাতেও যদি শাওয়ারে হয় খুবই ভালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করলেন। আর না হলে হ্যান্ড শাওয়ার দিয়েও আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে হবে। না হলে ওই ঝুঁকে মানে বালতি দিয়ে ঝুঁকে একবারেই না, ঝুঁকে কোনো কিছুই করা যাবে না। এবারে 6 মাস, 5 মাস থেকে 8 মাস পর্যন্ত আমি বলি। 5 মাস থেকে 8 মাসে আপনারা একটু হাঁটাচলা করতে পারেন, নর্মালি সোজা রাস্তায় হাঁটাচলা করবেন। ওই সময় খাওয়া দাওয়াও বেশি করে খাবেন। আমার মতে ফল, সবজি, ডিম, মাছ, মাংস সবই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মৌসম্বি, পাতিলেবু, রসালো কোনো ফল, তরমুজ সবই খেতে পারেন। আর খাওয়ার মধ্যে যেটা যাবে না সেটা পেঁপে আর আনারস। পেঁপে আনারস সবাই জানেন, ওই সময় প্রেগনেন্সিতে পেঁপে আনারস খাওয়া যায় না, তো পেঁপে আনারস খাবেন না। আর আর যেটা খেজুর খেতে পারেন, যে হিমোগ্লোবিনের জন্য খুবই উপকারী। খেজুর, কাঠবাদাম, এমনি কাজু বাদাম, ওটসও খাওয়া যায়। যারা খেতে পারেন খেতে, আমি সব রকমই ট্রাই করেছিলাম প্রেগনেন্সিতে, সব কিছুই খেয়েছিলাম। তো পিঠা আর আপনার আনারস বাদ দিয়ে আমি সব কিছুই খেয়েছি কম বেশি। তো ডিম একটা জায়গায় যারা সহ্য করতে পারেন 2টো খেতে পারেন। 1 গ্লাস দুধ খেতে পারেন, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাসও খেতে পারেন, যেটা আমি একদমই খেতে পারতাম না দুধ। প্রেগনেন্সিতে আমি দুধ খেতেই পারতাম না, আমার শরীর খুব খারাপ হতো। তো তার জায়গায় আমি মৌসুমি খেতাম বেশি করে। মৌসুমি একটা জায়গায় 2টো খেতে পারেন। তো অন্য ফলও খেতে পারেন, আপেল খেতে পারেন। আঙুর না খাওয়াটাই ভালো। আপেল, মৌসুমি, বেনানা এই 3টা জিনিসটাই বেটার খাওয়ার জন্য, বাচ্চার গ্রোথের জন্য। বাচ্চারও ওটা খুবই ইম্পর্ট্যান্ট, ক্যালসিয়াম, ভিটামিন সব কিছুই দরকার। তার সাথে তো ওষুধপত্র, ইঞ্জেকশনপত্র ডক্টররা দিয়েই থাকে সব কিছু সাপ্লিমেন্ট করার জন্য। আর বাচ্চার গ্রোথ যখন 5 মাসের দেখবেন যে বাচ্চার গ্রোথ কেমন আছে, ইউএসজি তো করতেই দেবে, আলট্রাসাউন্ড করতে দেবে। তো সেই অনুযায়ী যদি ডক্টর কোনো আলাদা ফুড আপনাকে সাজেস্ট করে, তো আপনারা খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই মুদ্রা কথা। তো 8 মাস পর্যন্ত টোটালি কোনো কাজকর্ম করা যাবে না। ডক্টররা বলবে আপনারা এটা করতে পারেন, ওটা করতে পারেন, সেটা করতে পারেন, সিঁড়ি ভাঙতে পারেন হালকা হালকা। আমার মতে কোনো রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই। তো রিস্ক না নিয়েই যদি আমার বেবিটা সুস্থভাবে হয়, আমি সিঁড়ি ভাঙার অনেক টাইম পাবো, কাজ করার অনেক টাইম পাবো। আমার একটা বেবি দরকার মেনলি। যারা মা হচ্ছে না তারা এটা ভালো করে বুঝবে তাদের জন্য বাচ্চাটা কতটা ইম্পর্টেন্ট। তো তাদের ক্ষেত্রে এই কথাটা আমি বলছি। যারা হচ্ছে নর্মালি তাদের তো কিছু বলার নেই, তারা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ, তাদের বাচ্চা হচ্ছে। আর যাদের হচ্ছে না, যাদের কমপ্লিকেশান আছে, যারা এইভাবে নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্যই এই সাজেশানটা। যদি কোনো কিছু মিস্টেক করে যাই, যদি কোনো কিছু মনে হয় যে আমি বলিনি, যারা জানেন এই ব্যাপারটা, তো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দিতে পারেন আমার ভুলটা। আর বা আমি এটা মিস করে গেছি বলতে পারেন। আর যারা জানে না তাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আমি চাই আরও ভালো ভিডিও দিতে, তোমাদের ভালোবাসা পেতে। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভালো থেকো, তোমাদের দিন শুভ হোক।